আজকের বাংলার রাজনীতিতে একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। এমন একজন রাজনৈতিক নেতা আছেন যিনি টেলিভিশনের পর্দায় এলেই বিতর্ক জমে ওঠে। ইউটিউবে তার বক্তব্য আপলোড হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার মানুষ তা দেখে ফেলেন। ফেসবুকে তার বক্তব্য নিয়ে আলোচনা হয়, সমর্থক যেমন শেয়ার করেন, বিরোধীরাও তেমন তার ভিডিও ছড়িয়ে দেন। অথচ সেই মানুষটি পরপর তিনবার বিধানসভা নির্বাচনে পরাজিত। প্রশ্নটা তাই স্বাভাবিক, যদি তিনি এতটাই জনপ্রিয় হন তাহলে ভোটে জেতেন না কেন? আর যদি ভোটে জিততে না পারেন তাহলে তার জনপ্রিয়তার রহস্যটা কোথায়? নমস্কার বন্ধুরা, আমি মতিউর আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট বাংলা। আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব কেন শতরূপ ঘোষ পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা আলাদা রাজনৈতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। কিভাবে তিনি এমন একটা অবস্থান তৈরি করেছেন যেখানে নির্বাচনী ফল তার পরিচয়ের একমাত্র মাপকাঠি নয়। আর সেই সঙ্গে এটাও বিশ্লেষণ করব এই জনপ্রিয়তা ভবিষ্যতে সিপিআইএম এর জন্য কতটা রাজনৈতিক সম্পদ হয়ে উঠতে পারে। বাংলার রাজনীতি একসময় ছিল বিশাল জনসভা, মিছিল আর দেওয়াল লিখনের রাজনীতি। তখন রাজনৈতিক পরিচয় তৈরি হতো রাস্তায়, কিন্তু গত এক দশকে সেই চিত্র অনেকটাই বদলেছে। এখন রাজনীতির বড় অংশ নির্ধারিত হয় টেলিভিশনের ডিবেটে, ইউটিউব ক্লিপে, ফেসবুক পোস্ট এবং শর্ট ভিডিওর মাধ্যমে। অর্থাৎ ভোটের লড়াইয়ের পাশাপাশি চলছে আর একটা লড়াই, পারসেপশন বা জনসাধারণের লড়াই, জনধারণার লড়াই। এই নতুন যুগে শুধু ভালো সংগঠক হলেই হয় না, ভালো বক্তাও হতে হয়। এমন বক্তা যিনি মাত্র 30 সেকেন্ডের মধ্যে এমন একটি বক্তব্য রাখতে পারবেন যা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। রাজনীতির ভাষায় একে বলা হয় সাউন্ড বাইট পলিটিক্স। আর এই খেলায় শতরূপ ঘোষ নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের অন্যতম দক্ষ একজন খেলোয়াড়। শতরূপ ঘোষের রাজনৈতিক পরিচয় শুধু একজন সিপিআইএম এর নেতা হিসাবে নয়, বরং একজন কার্যকর রাজনৈতিক কমিউনিকেটর হিসাবে গড়ে উঠেছে। তিনি দীর্ঘ তাত্ত্বিক ভাষণের বদলে ছোট ধারালো এবং সহজ ভাষায় কথা বলেন। অর্থনীতি, সংবিধান, কর্মসংস্থান কিংবা সাম্প্রদায়িক রাজনীতির মতো জটিল বিষয় তিনি এমন ভাবে ব্যাখ্যা করেন যা সাধারণ দর্শকের কাছেও সহজবোধ্য হয়ে ওঠে। এখানেই তার বড় একটা শক্তি, কারণ মানুষ এখন দীর্ঘ বক্তৃতা শুনতে চায় না, তার চাইতে সংক্ষিপ্ত, স্পষ্ট এবং স্মরণীয় বক্তব্য শুনতে চাই। শতরূপ ঘোষ সেই চাহিদা বুঝেছেন। তার প্রতিটা টিভি বিতর্কে দেখা যায় তিনি প্রতিপক্ষের দীর্ঘ বক্তব্যের জবাব দেন। এক বা দুই লাইনের এমন মন্তব্য যা মুহূর্তে ভাইরাল হওয়ার মতো উপাদান তৈরি করে। এই জনপ্রিয়তার পিছনে আর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো তার ব্যক্তিগত উপস্থাপনা। তিনি চিৎকার করে কথা বলেন না, উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় ব্যঙ্গ, রসবোধ এবং যুক্তির মিশ্রণে নিজের বক্তব্য তুলে ধরেন। ফলে যারা তার সঙ্গে রাজনৈতিকভাবে একমত নন তারাও অনেক সময় তার বিতর্ক দেখেন শুধুমাত্র তার বলার ধরন উপভোগ করার জন্য। রাজনৈতিক যোগাযোগের বিশেষজ্ঞরা বলেন মানুষ প্রায় শুধু বক্তব্য নয়, বক্তাকেও বিচার করে। অর্থাৎ কে বলছে এবং কি বিষয়ে বলছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জায়গায় শতরূপ নিজের জন্য একটা আলাদা পরিচয় তৈরি করেছেন। তার পোশাক, তার ভাষা, মুখের হাসি, আত্মবিশ্বাস এবং তাৎক্ষণিক জবাব সব মিলিয়ে তিনি একটা স্বতন্ত্র রাজনৈতিক পারসেপশন গড়ে তুলতে পেরেছেন। এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, ব্যক্তিগত জনপ্রিয়তার নির্বাচনী সাফল্য সবসময় এক জিনিস নয়। ভারতের রাজনীতিতে এমন অনেক নেতা রয়েছেন যারা জাতীয় স্তরে পরিচিতি হলেও নিজেদের কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন একাধিকবার। আবার অনেক জনপ্রিয় বক্তা কখনো বড় নির্বাচনে কিন্তু একবারও জেতেননি, কারণ ভোট নির্ভর করে আরো অনেক বিষয়ের উপর। দলের সাংগঠনিক শক্তি, বুথ ম্যানেজমেন্ট, স্থানীয় সমীকরণ, জোট, প্রার্থী নির্বাচন, উন্নয়ন নিয়ে ভোটারের ধারণা এবং স্থানীয় রাজনৈতিক বাস্তবতা। কসবা বিধানসভা কেন্দ্রেও সেই বাস্তবতা দেখা গেছে। শতরূপ ঘোষ ব্যক্তিগতভাবে পরিচিত মুখ হলেও তার দল দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে দুর্বল অবস্থায় রয়েছে। ফলে একজন জনপ্রিয় বক্তা হিসাবে তার পরিচয় সবসময় ভোটে রূপান্তরিত হয় না। এটাকে শুধুমাত্র ব্যক্তিগত ব্যর্থতা হিসাবে দেখলে পুরো ছবিটা বোঝা যায় না, কারণ গণতান্ত্রিক নির্বাচনে ব্যক্তি এবং দলের শক্তি দুটিই সমান গুরুত্বপূর্ণ। আর এখানেই আসে রাজনৈতিক ব্র্যান্ডিং এর প্রশ্ন।
আজকের দিনে অনেক রাজনৈতিক দল বুঝে গেছে প্রত্যেক নেতার কাজ একই নয়। কেউ সংগঠন সামলান, কেউ নির্বাচনী কৌশল তৈরি করেন, কেউ জনসভা করেন, আবার কেউ মিডিয়ায় দলের মুখ হয়ে ওঠেন। শতরূপ ঘোষকে দেখলে মনে হয় সিপিআইএম তাকে মূলত দলের অন্যতম প্রধান জনমুখী মুখপত্র হিসাবে প্রতিষ্ঠা করতে পেরেছে। বিশেষ করে যখন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট বিধানসভায় প্রতিনিধিত্ব মাত্র একজন, তখন টেলিভিশনের বিতর্ক এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দলের উপস্থিতি ধরে রাখার ক্ষেত্রে শতরূপ ঘোষের ভূমিকা অনেক বেশি দৃশ্যমান হয়ে ওঠে। অনেক সময় একটা রাজনৈতিক দল সংসদ বা বিধানসভার ভেতরে যতটা লড়াই করে তার সমান লড়াই করে মিডিয়ার পর্দায়। সেই পর্দার লড়াইয়ে শতরূপ ঘোষ নিঃসন্দেহে সিপিএম এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা মুখ। তবে এখানেই আর একটা প্রশ্ন উঠে আসে, এত জনপ্রিয়তা কি ভবিষ্যতে ভোটেও পরিণত হতে পারে, নাকি তিনি একজন সফল রাজনৈতিক বক্তা হিসেবেই থেকে যাবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের ফিরে যেতে হবে তার রাজনৈতিক যাত্রার শুরু থেকে, তার ছাত্র জীবনে, তার সংগঠনের অভিজ্ঞতা এবং কিভাবে তিনি ধীরে ধীরে পশ্চিমবঙ্গের অন্যতম আলোচিত জনপ্রিয় রাজনৈতিক মুখ হয়ে উঠলেন। শতরূপ ঘোষের রাজনৈতিক যাত্রা বুঝতে হলে শুধু তার টিভি ডিবেট দেখলে হবে না, ফিরে যেতে হবে তার ছাত্র জীবনে। কলকাতার সাউথ পয়েন্ট স্কুল এবং পরে আশুতোষ এবং রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করার সময় থেকেই তিনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যান। অর্থনীতির ছাত্র হওয়ায় সমাজ, বাজার, রাষ্ট্র এবং রাজনীতির সম্পর্ক নিয়ে তার আগ্রহ তৈরি হয়। সেই সময় থেকেই ছাত্র সংগঠনের মাধ্যমে বক্তৃতা, সাংগঠনিক কাজ এবং রাজনৈতিক আলোচনার অভিজ্ঞতা তার ভবিষ্যতের ভিত্তি তৈরি করে দেয়। ছাত্র রাজনীতি এমন একটি ক্ষেত্র যেখানে শুধু স্লোগান দিলেই হয় না, প্রতিদিন বিতর্ক করতে হয়, যুক্তি সাজাতে হয়, বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে হয়। এই দীর্ঘ অভিজ্ঞতাই শতরূপ ঘোষকে একজন দক্ষ বক্তাই পরিণত করেছে। শুধু দক্ষ বক্তাই নয়, জনপ্রিয় দক্ষ বক্তাই পরিণত করেছে। টেলিভিশনের স্টুডিওতে তাকে যতটা আত্মবিশ্বাসী দেখা যায়, তার পিছনে রয়েছে বহু বছরের রাজনৈতিক অনুশীলন, পড়াশোনা, মেধা। অনেকেই মনে করেন শতরূপ ঘোষ হঠাৎ করেই জনপ্রিয় হয়ে উঠেছেন, কিন্তু বাস্তবটা অন্যরকম। তিনি ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি করেছেন। প্রথমে ছাত্র আন্দোলন, তারপর দলের সাংগঠনিক কাজ, এরপর সংবাদ মাধ্যমে নিয়মিত উপস্থিতি। এই দীর্ঘ পথ পেরিয়েই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। তার রাজনৈতিক জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো কসবা বিধানসভা কেন্দ্র। 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের নির্বাচনে তিনি প্রথমবার ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচন ছিল ঐতিহাসিক। টানা 34 বছরের বামফ্রন্ট সরকারের অবসান ঘটে। রাজ্য জুড়ে পরিবর্তনের প্রবল হাওয়ায় বহু অভিজ্ঞ বাম নেতা পরাজিত হন। সেই পরিস্থিতিতে শতরূপ ঘোষের হারকে শুধুমাত্র ব্যক্তিগত ব্যর্থতা বলা কিন্তু খুব কঠিন। 2016 সালে তিনি আবার কসবায় লড়লেন। তখন অনেকেই ভেবেছিলেন বাম কংগ্রেস জোট হয়তো পরিস্থিতি বদলে দেবে কিছুটা, কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি। শতরূপ আবারও পরাজিত হলেন। তারপর এলো 2021। এবার রাজ্যের মূল লড়াই তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। এই দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সিপিআইএম এর মতো দলের প্রার্থীদের সামনে চ্যালেঞ্জ আরো বেড়ে যায়। সেই নির্বাচনেও শতরূপ ঘোষ জয়ী হন। সবশেষ যে নির্বাচন, সেখানে তিনি ভোটে দাঁড়াননি। 3টি নির্বাচনে পরপর হার। সাধারণভাবে দেখলে অনেকেই ভাবতে পারেন এখানেই একজন নেতার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আশ্চর্যের বিষয় শতরূপ ঘোষের ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটেছে। নির্বাচনের ফল যত খারাপ হয়েছে, জনপরিসরে তার পরিচিতি তত বেড়েছে। কেন? এর উত্তর লুকিয়ে আছে আজকের ডিজিটাল যুগের রাজনীতিতে। এক সময় রাজনৈতিক নেতারা জনপ্রিয়তা মাপ হতো জনসভার ভিড় দিয়ে। এখন সেই জায়গায় এসেছে ইউটিউবের ভিউ, ফেসবুকের শেয়ার, ইনস্টাগ্রামের রিল এবং টেলিভিশনের ক্লিপ। অর্থাৎ একজন নেতা কত মানুষের কাছে পৌঁছতে পারছেন সেটাও একটা বড় রাজনৈতিক শক্তি। এই জায়গায় শতরূপ ঘোষ অন্যদের থেকে আলাদা। তিনি বোঝেন ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয়, তিনি জানেন কোন বক্তব্য সংবাদ মাধ্যমে শিরোনাম করবে, তিনি জানেন
কোন লাইনটা কয়েক লক্ষ মানুষের নিউজ ফিডে ঘুরবে। রাজনৈতিক যোগাযোগের ভাষায় এটাকে বলা হয় মেসেজ ডিসিপ্লিন, অর্থাৎ অল্প কথায় স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া। ধরা যাক টেলিভিশনের একটা বিতর্কে 5 জন নেতা উপস্থিত, সবাই 5 মিনিট করে কথা বললেন, কিন্তু শেষ পর্যন্ত দর্শকদের মনে থেকে গেল মাত্র একটি বাক্য। সেটাই হলো সফল রাজনৈতিক যোগাযোগ। শতরূপ ঘোষ বরাবর এই কাজটি করতে সক্ষম হয়েছেন এবং কন্টিনিউ প্রসেসে কিন্তু সেই কাজটাই করে যাচ্ছেন। তার আরেকটা বড় শক্তি হলো হাস্যরস। বাংলার রাজনীতিতে অনেক নেতা আছেন যারা খুব ভালো বক্তা, কিন্তু খুব কম নেতা আছেন যারা কঠিন রাজনৈতিক সমালোচনাকেও হাসির মোড়কে খুব সহজভাবে বলতে পারেন। শতরূপ প্রায় কলকাতার চেনা ভাষা, পাড়ার আড্ডার রসিকতা এবং ব্যঙ্গ ব্যবহার করেন, ফলে তার বক্তব্য সাধারণ মানুষের কাছে আরো গ্রহণযোগ্য হয়ে ওঠে। মনোবিজ্ঞান বলছে মানুষের তথ্যের চেয়ে গল্প বেশি মনে রাখে, আবার গল্পের চেয়েও বেশি মনে রাখে এমন কথা যা তাকে হাসায় বা অবাক করে। শতরূপ ঘোষের বক্তব্যেও এই দুই উপাদান প্রায়শই দেখা যায়। তার জনপ্রিয়তার আর একটা কারণ হলো তিনি ক্যামেরার সামনে খুব স্বাভাবিকভাবে থাকেন। অনেক রাজনৈতিক নেতা টেলিভিশনের আলোচনায় অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়েন। শতরূপ সাধারণত শান্ত থাকেন, প্রতিপক্ষকে কথা বলতে দেন, তারপর নিজের সুন্দর সাবলীল বক্তব্য পেশ করেন। এই ভঙ্গি তাকে আত্মবিশ্বাসী বলে মনে করায়। তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা খুব দরকার। টেলিভিশনে ভালো পারফরমেন্স মানেই যে নির্বাচনে জয় আসবে এমন কোনো নিয়ম নেই, কারণ ভোটের রাজনীতি অনেক বেশি জটিল। একজন ভোটার হয়তো রাতে শতরূপ ঘোষের ডিবেট দেখে মুগ্ধ হলেন, কিন্তু ভোটের দিন নিজের এলাকায় রাস্তা, নিকাশি, সরকারি প্রকল্প, স্থানীয় নেতা বা বৃহত্তর রাজনৈতিক সমীকরণ ভেবে অন্য দলকে ভোট দিয়ে দিলেন। গণতন্ত্রে এই দুই বাস্তবতা একসঙ্গে থাকতে পারে। এই কারণেই বাংলার রাজনীতিতে শতরূপ ঘোষ একটা ব্যতিক্রমী উদাহরণ। তিনি দেখিয়েছেন পরাজিত প্রার্থী হয়েও জন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা কিন্তু সম্ভব। তবে প্রশ্ন হলো, এই জনপ্রিয়তা কি আগামী দিনে সিপিআইএম কে নতুন করে কোনো শক্তি যোগাতে পারবে, নাকি এটা কেবল ব্যক্তিগত সাফল্য হিসাবেই থেকে যাবে? এখন প্রশ্ন হলো, শতরূপ ঘোষের জনপ্রিয়তার আসল ভিত্তিটা কোথায়? কেন এমন অনেক তরুণ তরুণী যারা সিপিআইএম এর সদস্য নন, এমনকি অনেকেই বাম রাজনীতির সঙ্গে দূর দূরান্তে কোনো সম্পর্ক নয় বা বামেদের কোনো সমর্থকও নয়, তারা ভিডিও শতরূপের নিয়মিত দেখেন? এর উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে আজকের রাজনীতি শুধু আদর্শের লড়াই নয়, এটি মনোযোগের একটা বড় লড়াই। আজকের দিনে একটা রাজনৈতিক বক্তব্য সফল তখনই যখন সেটা মানুষকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বাধ্য করবে সেই বক্তা। ইউটিউব বলুন, ফেসবুক বা ইনস্টাগ্রামের অ্যালগোরিদমও সেই কন্টেন্টকেই বেশি মানুষের কাছে পৌঁছে দেয়, যা বেশি সময় ধরে দেখা হয়, বেশি শেয়ার হয় এবং বেশি মন্তব্য পায়। শতরূপ ঘোষের বক্তব্যও এই তিনটি উপাদানেই প্রায়শই দেখা যায়। তিনি সাধারণত এমন ভাষায় কথা বলেন যা বইয়ের ভাষা নয়, আবার অতিরিক্ত আক্রমণাত্মকও নয়। অর্থনীতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য বা গণতন্ত্রের মতো বিষয়কে তিনি এমন উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেন যা একজন সাধারণ দর্শক সহজেই বুঝতে পারেন। রাজনৈতিক যোগাযোগে এটাকে বলা হয় কমপ্লেক্স আইডিয়াজ বা সিম্পল ল্যাঙ্গুয়েজ, জটিল বিষয়কে সহজ ভাষায় তুলে ধরা। এই কারণেই তার বক্তৃতা শুধু দলের কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ইউটিউবের কমেন্ট সেকশন দেখলে প্রায় দেখা যায় ভিন্ন রাজনৈতিক মতের মানুষও তার বক্তব্যের উপস্থাপনার প্রশংসা করেন। অবশ্যই এর মানে এই নয় যে সবাই তার রাজনৈতিক অবস্থানের সঙ্গে একমত হন, বরং তারা যোগাযোগের দক্ষতা অনেকের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ও কিন্তু রয়েছে। শতরূপ ঘোষ কখনো নিজেকে শুধুমাত্র দলের মুখপত্র হিসাবে সীমাবদ্ধতা রাখেননি। তিনি নিজের একটা আলাদা ব্যক্তিগত পরিচয় গড়ে তুলেছেন। আধুনিক রাজনৈতিক বিজ্ঞানে এটাকে বলা হয় পার্সোনাল পলিটিক্যাল ব্র্যান্ড, অর্থাৎ দল থেকে আলাদা করেও মানুষ একজন নেতাকে চিনতে শুরু করে। ভারতের রাজনীতিতে এর অনেক উদাহরণ আছে।
অনেক নেতা তাদের দলের জনপ্রিয়তার থেকেও ব্যক্তিগতভাবে অনেক বেশি পরিচিত, আবার এমনও নেতা আছেন যাদের ব্যক্তিগত কিন্তু সেরকম গ্রহণযোগ্যতা নেই, দলের ভোটের চেয়েও বেশি। শতরূপ ঘোষকে নিয়ে যে আলোচনা হয় তা অনেক অংশেই এই দ্বিতীয় ধরনের উদাহরণ। তবে এই জায়গায় একটা ভুল ধারণা ভাঙা দরকার। অনেকেই বলেন যদি এত জনপ্রিয় হন তাহলে ভোটে জেতেন না কেন? প্রশ্নটা 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 কিন্তু যৌক্তিক, কিন্তু উত্তরটা এত সহজ নয়। একজন বক্তার জনপ্রিয়তা আর একজন নির্বাচনী প্রার্থীর জয়ের সমীকরণ কখনোই এক নয়। ভোটের রাজনীতিতে সাংগঠনিক শক্তি, বুথভিত্তিক নেটওয়ার্ক, স্থানীয় নেতৃত্ব, জোটের অঙ্ক, প্রার্থীর সামাজিক গ্রহণযোগ্যতা এবং ভোটের মেরুকরণের মতো অসংখ্য বিষয় কাজ করে। ফলে একজন জনপ্রিয় টেলিভিশন বক্তা নির্বাচনে হারতেই পারেন। অন্যদিকে এমন অনেক জনপ্রতিনিধিও আছেন যারা নির্বাচনে বারবার জেতেন, কিন্তু তার পরিচয় তার এলাকার বাইরে কিন্তু নেই। তাদের খুব কম মানুষই এলাকার বাইরে চেনে। অর্থাৎ জনপ্রিয়তা ও নির্বাচনী সাফল্য সবসময় একই পথে চলে না। সিপিআইএম এর বর্তমান পরিস্থিতির দিকেও তাকাতে হবে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার ফলে দল সাংগঠনিক ও নির্বাচনী দুই ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের মুখে। এই পরিস্থিতিতে শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখার্জি, দীপশিতা, সৃজন এবং আরো কয়েকজন তরুণ নেতাকে সামনে এনে দল নতুন প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে। এটা একটা রাজনৈতিক কৌশলও বটে। বিশেষ করে টেলিভিশনের বিতর্কে শতরূপ ঘোষের উপস্থিতি সিপিএম কে এমন একটা দৃশ্যমান্যতা দেয় যা শুধু বিধানসভার আসন সংখ্যা দিয়ে মাপা কিন্তু যায় না। যখন একটি দল নির্বাচনী ভাবে দুর্বল থাকে তখন জন আলোচনায় টিকে থাকাও একটা বড় রাজনৈতিক লক্ষ্য হয়ে দাঁড়ায়। সেই দিক থেকে শতরূপ ঘোষ নিঃসন্দেহ দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মুখ বা ব্যক্তি। তবে আলোচনাও আছে। সমালোচকদের একাংশের মতে মিডিয়ায় জনপ্রিয়তা বাড়লেও তা এখনো ভোটে যথেষ্ট রূপান্তরিত হয়নি। তাদের প্রশ্ন, শুধু ভালো বক্তা হওয়া কি যথেষ্ট? মাঠে সংগঠনকে আরো শক্তিশালী না করতে পারলে কি এই জনপ্রিয়তা শেষ পর্যন্ত নির্বাচনী সাফল্যে পরিণত হবে? এই প্রশ্নের উত্তর এখনো ভবিষ্যতের হাতে। কারণ রাজনৈতিক ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে দীর্ঘ সময় ধরে জনমত গড়ে তোলার পর একজন নেতা নির্বাচনী সাফল্যও পেয়েছেন, আবার উল্টো উদাহরণও রয়েছে। তাই শতরূপ ঘোষকে বিচার করতে গেলে শুধু তার জয় পরাজয়ের হিসাব দেখলে হবে না, একই সঙ্গে দেখতে হবে তিনি কিভাবে বাংলার রাজনৈতিক আলোচনার ভাষা বদলেছেন, কিভাবে নতুন প্রজন্মের কাছে বাম রাজনীতিকে নতুন ভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছেন, এবং কিভাবে একজন রাজনৈতিক বক্তা হিসেবেও নিজস্ব পরিচয় গড়ে তুলেছেন। সবশেষে একটা কথা বলে যাই, রাজনীতিতে সব সাফল্য ভোটের বাক্সে মাপা যায় না, আবার সব জনপ্রিয়তাও ভোটে পরিণত হয় না। শতরূপ ঘোষের রাজনৈতিক যাত্রায় এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। আগামী দিনে এই ব্যক্তিগত জনপ্রিয়তা যদি শক্তিশালী সাংগঠনিক ভিত্তির সঙ্গে যুক্ত হয় তাহলে তার রাজনৈতিক ভূমিকা আরো বড় হতে পারে। আর যদি তা নাও হয় তবুও বাংলার রাজনৈতিক বিতর্কের ইতিহাসে তিনি একজন প্রভাবশালী রাজনৈতিক বক্তা এবং জনপরিসরের পরিচিত মুখ হিসাবেই স্মরণীয় হয়ে থাকবেন আমাদের মধ্যে, আমাদের রাজ্যে, আমাদের দেশে। আজকে এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।